বিরতির পর ফিরলাম টাফ টক বিতর্কে। একটি গুরুত্বপূর্ণ মোড়ের সামনে দাঁড়িয়ে আছি, তার কারণ এই মুহূর্তে অনেকগুলো প্রশ্ন উঠেছে। একদিকে জিও পলিটিক্স অর্থাৎ গোটা পৃথিবী জুড়ে যে রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে, গোটা পৃথিবী জুড়ে যে রাজনৈতিক প্রকরণ শুরু হয়েছে, তাতে এখন আমরা কেউই অর্থাৎ যারা চিন্তা ভাবনা করি, সাধারণ নাগরিক যারা, কেউই আর বোধহয় নিরপেক্ষ থাকতে পারবো না, অন্তত আমাদের অস্তিত্ব নিয়ে। অনেকে বলছেন এইভাবেই কি শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ? যদি সত্যি তাই হয় তাহলে তো মহা বিপদ, তাহলে তো মহাপ্রলয় ঘটে যাবে, ধ্বংসের দিকে তিল তিল করে গোটা পৃথিবী এগিয়ে যাবে। কোথাও আবার অনেকে বলছেন আমরা একটা আশ্চর্য সন্ধিক্ষণের সামনে রয়েছি। পৃথিবীতে যাদের শক্তিশালী মনে করছি তারা ক্রমশ মই অর্থাৎ লুডুর যে মই দিয়ে ওপরে উঠে এসেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর, তারা এখন সাপের মুখের সামনে দাঁড়িয়ে আছে। কি হতে চলেছে আমরা এই বিষয়ে নিশ্চয়ই আলোচনা করব, কারণ কতগুলো খুব গুরুত্বপূর্ণ কথা আমরা শুনেছি। কোথাও সেই জওহরলাল নেহেরু, তিনি নাকি বলেছিলেন যে যেভাবে ইসরায়েল গঠিত হচ্ছে তাতে তিনি সম্মত ছিলেন না, একমত পোষণ করেননি। অথচ আমরা দেখেছি যে তৎকালীন যারা রাষ্ট্রনায়ক ছিলেন বা রাষ্ট্রনায়ক হতে চলেছেন, তারা কিন্তু ধর্মের ভিত্তিতে এই ভূখণ্ড জন্মদিনের কেকের মতো ভাগ করে নিয়েছেন। কোথাও কোথাও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে ঘটনা ঘটেছে, যাতে প্রতিজ্ঞা করা হয়েছিল তাদের দেওয়া হবে প্রতিশ্রুতি মতো সেই জায়গা, সেক্ষেত্রে কি রাষ্ট্রসংঘ থেকে শুরু করে সবাই কোনো এক রাজনীতি করে শুধুমাত্র সংঘর্ষটাকে জিয়ে রাখছে? নাকি এবার শিয়া সুন্নি একসঙ্গে লড়াই করবে, এই ভয়ে আতঙ্কিত অন্যান্য শক্তিধররা? সত্যি কি তাহলে এই যুদ্ধ কারোর মৃত্যু চুম্বন? কি বলবেন নির্বেদদা? তার কারণ নির্বেদদার যে বই বেরোতে চলেছে নির্বেদ রায়ের, তা হচ্ছে চেঙ্গিস খানকে নিয়ে। অনেকে বলেন চেঙ্গিস খান যদি আর কয়েক বছর থাকতেন তাহলে পৃথিবীর ইতিহাসটাই বদলে দিতেন। কি বলবেন? এখন কি দরকার এই পৃথিবীতে চেঙ্গিস খার মতো অসম্ভব লড়াকু, কারোর কাছে নিষ্ঠুর আবার কারোর কাছে অসাধারণ প্রশাসক, সেই চেঙ্গিস খান? কি বলবেন নির্বেদ রায়? নির্বেদদা। না, আসলে এই কঠিন প্রশ্নে প্রথমে ঢুকতে চাইছি না, তার কারণ আমি সবারটা শুনলাম, বিশেষ করে ডক্টর কুণাল সরকার যেভাবে ব্যাখ্যাটা দিলেন, খুব মনস্ক ব্যাখ্যা। এবার কথা হলো, আমার একটু মনে হচ্ছিল যে সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়া বহুদিন ধরেই এই টানাপোড়েনের মধ্যে আছে। সেই প্রসঙ্গে চেঙ্গিসের নামটা উঠছিল, কারণ চেঙ্গিস শুধু চীন আক্রমণ করেননি, সারা পৃথিবীর এতটা দখল করে নিয়েছিলেন যেটা জুলিয়াস সিজার, নেপোলিয়ন কিংবা আলেকজান্ডারের থেকে বেশ কয়েক গুণ বড়, অনেক বেশি, হিটলারের থেকে অনেক বেশি। চেঙ্গিস সেটা করেছিলেন এবং মাত্র 25-30 বছরে তিনি যা দখল করেছিলেন সেটা রোম সাম্রাজ্য 400 বছরেও পারেননি। এবার প্রশ্ন হচ্ছে যে চেঙ্গিস কেন এত বেশি প্রচারিত হননি? আধুনিক ইতিহাস চেঙ্গিসকে নিয়ে প্রচারের কাজ করছেন, কারণ তারা প্রতিটা জায়গায় খুঁজে দেখছেন এবং চেঙ্গিসকে খুঁজে পাচ্ছেন। চেঙ্গিসের আশ্চর্য জিনিস হচ্ছে, চেঙ্গিস শুধুমাত্র লড়াইয়ে জগৎটা করেননি, লড়াইয়ের একটা বিশাল সাংঘাতিক বাহিনী, অপরাজেয় বাহিনী, শুধু তাই করেননি। চেঙ্গিস সেই অপরাজেয় বাহিনীর পাশাপাশি ভারতবর্ষে ঢোকেননি, একদম দরজা থেকে ফিরে চলে যান। তারও একটা অদ্ভুত কারণ আছে। এবার কথা হলো, চেঙ্গিস যেটা করেছিলেন সেটা হচ্ছে ওর পাশাপাশি একটা ব্যবস্থা তৈরি করেছিলেন, আন্তর্জাতিক ডাক ব্যবস্থা। তিনি পৃথিবীতে প্রথম তৈরি করেন। তিনি ইউরোপে নিয়ে যান ক্যানন বল, তিনি ইউরোপে নিয়ে যান এরকম বহু জিনিস যেগুলো অ্যাকচুয়ালি তাকে রেনেসাঁর অগ্রপথিক হিসাবে ধরা হয়। এবার সে প্রশ্ন থাক, আমরা আসি যে আজকের ঘটনাটা কি হলো। আজকের ঘটনা হচ্ছে, ইসরায়েলকে আমরা নিন্দেমন্দ করছি, পছন্দও করছি, কিন্তু একটা কথা বোধহয় অস্বীকার করে ফেলছি মাঝে মধ্যে, সেটা হচ্ছে
যে ইসরায়েল হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ এতগুলো নোবেল প্রাইজ দেওয়া হয়েছে, তার 22% নোবেল প্রাইজ একা জুরা পেয়েছে, 22%। এবং শান্তির নোবেল প্রাইজ পেয়েছে খুব কম, খুবই কম। কিন্তু বাকি যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি আর ইকোনমিক্সের 41% নোবেল প্রাইজ ওদের হাতে। এখন এই যে মেধাটা, এই মেধাটাকে আমরা অস্বীকার করছি, কারণ এখানে আমরা বসে আছি, মেধার জন্য পয়সা দিতে হয় না, মেধার জন্য আমরা মোটামুটি কথাবার্তা বলেই ঠিক করে ফেলি যে ও ঠিক আছে, হয়ে যাবে। আমার সামান্য একটু অভিজ্ঞতা আছে, সে অভিজ্ঞতা ব্যক্তিগত, কিন্তু সেটা নিয়ে আলোচনাও করতে চাই না। কিন্তু আমি জানি যে ইহুদিদের মেধাটা কোন পর্যায়ের এবং সেটার অ্যাপ্লিকেশনটা কোথায় হয়। ইহুদিদের ব্যাপারে যখন হলোকাস্ট হলো, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যে হলোকাস্ট, সেই হলোকাস্টের পরে ইহুদিরা চলে এলো এখানে। তার মধ্যে আইনস্টাইন চলে এলেন, আমেরিকায় একগাদা ইহুদি গেলেন এবং আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেলেন, ফ্রান্সে, জার্মানিতে, বিভিন্ন জায়গায়, জার্মানিতে নয়, মাফ করবেন, ফ্রান্সে, ইংল্যান্ডে, সর্বত্র অ্যালাইড ফোর্সের জায়গায়। এবার বলুন বলুন। না, এবার ঘটনা হলো কি, যে এই যে ছড়িয়ে যাওয়াটা হলো, ঘটনাটা ঘটলো, তার সঙ্গে ইহুদিরা চাইছিল যে একটা তাদের জায়গা তৈরি হোক, যে জায়গাটায় তারা থাকবে। এই জায়গাটা যখন তৈরি হলো, তখন দেখা গেল যে 1948-এর, যতদূর মনে পড়ছে, আমি তো খুব ডেট খুব বেশি মাথায় রাখি না, তবু মনে পড়ছে 15ই সেপ্টেম্বর বোধহয়, সেদিন তৈরি হলো বলুন। সরে যান আপনি, একটু অসুবিধা হচ্ছে। আমরা সত্যি কথা বলতে গেলে এই মুহূর্তে আমরা যে বিষয়ে আলোচনা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই আমরা নির্বেদাকে বলবো যে চা চলে এসছে, আমরা একটু গলাও ভিজিয়ে নেব। আমরা চা দিয়ে দিয়েছি, আমরা নির্বেদার কাছেই শুনবো পরবর্তী অংশটা, তার কারণ খুব গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। বলুন। হ্যাঁ ঠিক আছে, বলুন না, আপনি বলুন। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে ফলে আমাদের, বলুন বলুন বলুন, এখন আর দিও। ফলে আমাদের যেটা প্রবলেম বা হোয়াট এভার ইট ইজ, আমরা সেক্ষেত্রে যেটা দেখতে চাই সেটা হচ্ছে একদিকে ইসরায়েল এবং অন্যদিকে এন্টায়ার আরব এমিরেটস, পুরো আরব ন্যাশনাল পার্টিগুলো। এবার এই যে ন্যাশনালিজমের কথাটা মাঝখানে একবার তুমি বললে, খুব ইম্পর্টেন্ট। এই ন্যাশনালিজমের ব্যাপারে দুটো কথা আমি আমাদের প্রাইম মিনিস্টারের শুনলাম। সেটা হচ্ছে গিয়ে, একবার প্যালেস্টাইনিয়ানদের কাছে গিয়ে বললেন যে আমি আপনাদের সঙ্গে আছি, যুদ্ধটা চাই না বা ইত্যাদি কিছু, আপনাদের রেফিউজিদের আমরা শেল্টার বা সাপোর্ট দিতে চাই। আর ঠিক একইভাবে নেতানিয়াহুর কাছে একটা চিঠি লিখলেন। সে চিঠির উত্তর পাওয়ার পরে তিনি বললেন যে আমি এটাও চাই না। তাহলে উনি কি চান? ভারতবর্ষ 1943 সালে, 1973 সালে ইন্দিরা গান্ধী ব্ল্যাটেন্টলি সাপোর্ট করেছিলেন আরবদের। তার কারণ হিসাবে অনেকে বলেন যে তার জন্য তেলটা দায়ী ছিল, তেলটা একটা বড় ভূমিকা সেখানে পালন করেছে। তো সেটা নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে, হতেও পারে। কিন্তু এই রকম মধ্যপন্থী একটা কথা, এটা আমরা রাজনীতির ক্ষেত্রে এরকমভাবে ঠিক শোনার অভ্যস্ত নই। এইটুকুই বলবো, আমি বলবো না অন্যায় করেছেন বা ঠিক করেছেন, কিন্তু আমরা শোনায় অভ্যস্ত নই। 2, 3 নম্বর কথা হচ্ছে যে এই যে ঐতিহাসিক
প্যালেস্টাইন ভিজিট বলে যেটা বলা হচ্ছে, এগুলোকে এইভাবে বলতে নেই কখনো। কে বলছে ঐতিহাসিক? ভারতবর্ষের এতগুলো ভিজিট, প্রাইম মিনিস্টার নেহেরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী অবধি এতগুলো ভিজিট করেছেন, সবগুলোর পিছনে ঐতিহাসিক অনৈতিহাসিক এইভাবে বিচার করে কেউ? এটা তো একদম মানে কি বলবো আর, ঠিক শিক্ষিত মানুষের এটা বিচার ব্যবস্থা নয়। বিচারের পথ হচ্ছে উনি গেছেন, তার রেজাল্টটা এই হয়েছে, এবং সেটাকেই সোজাসুজি মানুষের কাছে বলা। সেটা বিরুদ্ধে যেতে পারে, সেটা পক্ষে যেতে পারে, কিন্তু ঐতিহাসিক শব্দটা হঠাৎ নরেন্দ্র মোদী একজন ঐতিহাসিক চরিত্র হতে যাবেন কেন? ইতিহাস তো খুব নিষ্করুণ। ইতিহাস, বামিয়ানের বুদ্ধমূর্তি যখন ভাঙা হয়েছিল, ইতিহাস চুপ করে বসেছিল, কিন্তু ইতিহাস এত নিষ্করুণ যে তারা লিখে রেখে দিয়েছে যে আগামী দিনের 500 বছর 1000 বছর পরেও যারা ইতিহাস পড়বেন তারা বলবেন যে বামিয়ানের 58 ফুটের বুদ্ধমূর্তি আর 38 ফুটের বুদ্ধমূর্তি যারা ভেঙেছিল তারা তালিবান। এখানে ইতিহাস কোনো রকম কাউকে ছাড়বেন না। সুতরাং এই শব্দগুলোর প্রয়োগে একটু সাবধানতা অবলম্বন করা উচিত। এবার ঘটনা হচ্ছে যে এই যে সমস্ত ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, এর পিছনে ইসরায়েল এবং প্যালেস্টাইনিয়ানদের কি ভূমিকা? এবার ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আরবকে বা প্যালেস্টিনিয়ানদের সাপোর্ট করার বেসিক কারণটা হচ্ছে গিয়ে ডেফিনিটলি তেল, ডেফিনিটলি সেই অঞ্চলটাকে কন্ট্রোলে রাখা, এবং কন্ট্রোলে রাখতে গেলে আমেরিকাকে ইসরায়েলকে সাপোর্ট করা ছাড়া দ্বিতীয় উপায় নেই। কারণ ইসরায়েল ওখানে একমাত্র জায়গা যে শুধুমাত্র তার মেধা দিয়ে নয়, তার অস্ত্র দিয়েও সাপোর্ট দিয়ে দেবে। ওখানে আরবদের মাত্র 9 জন, আরবরা নোবেল লরিয়েট হয়েছে মাত্র 9 জন গোটা আরব দুনিয়ায়, আর সেখানে 200 উপরে শুধুমাত্র ইসরায়েলের ওইটুকু জায়গার 200-র উপরে তারা নোবেল লরিয়েটস। তাদের এন্টায়ার হলিউডটা কন্ট্রোল করে নোবেল এই জুরা, তাদের এন্টায়ার ওয়ার্ল্ড অফ এটা তারা কন্ট্রোল করে। কি করে আজকে ওইটুকু দেশ একটা এই বিশাল একটা পড়াশোনা মানে কি বলে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ কি করে তারা জোগাড় করলো? কিন্তু আমরা চেষ্টা করছি, যত প্রাণপণে চেষ্টা করছি যে এটাকে আটকাবার জন্যে, আটকে কি করে আমরা একটা দৃশ্যমান সুন্দর একটা আরব দুনিয়া মানুষকে দিতে পারি। সেটা হচ্ছে না। এত প্রাণপণ চেষ্টা করেও বারবার ধাক্কা খেয়ে যেতে হচ্ছে। হামাস তো বেসিক্যালি একটা টেরোরিস্ট অর্গানাইজেশন, তো বাজে কথা বলে লাভ নেই। সেই টেরোরিস্ট অর্গানাইজেশন একটা লিস্ট অফ আর্মস কি কি আছে তাদের কাছে সেটাও প্রকাশিত হয়ে গেছে। তার মধ্যে অ্যান্টি ট্যাঙ্ক গান, হ্যান ত্যান সমস্ত, ছোট রকেট হ্যান ত্যান সমস্তই আছে। এবং তারা হামাস ডিক্লেয়ার করছে যে আমরা টেরোরিস্ট অর্গানাইজেশন। তো এইগুলোর মাঝখান থেকেই তো আমাদের কাজ করতে হবে, বেরোতে হবে, এবং বেরিয়ে আমাদের বলতে হবে কোনো জায়গায় দাঁড়িয়ে যে এবার শান্তি চাই। প্রথম শান্তি মিটিং হয় কবে? যেদিন স্বাধীনতা ইসরায়েল পায় তার পরের দিন প্রথম যুদ্ধটা প্রথম শুরু হয় সেদিন। তারপরে শান্তি মিটিং এই নিয়ে বোধহয় 9 কি 10 নম্বর কি 12 নম্বর যুদ্ধ চলছে। তারপরে মাঝে মাঝে শান্তি হয়, মিটিং চলে। এবং আজকে হামাসরা যে পথে হাঁটছেন, 4 দিনের জন্য এখন যুদ্ধ বন্ধ আছে, 4 দিন পরে আবার যুদ্ধ শুরু হবে, আমরা সবাই জানি। তার কারণ ওই ইসরায়েলের লোকগুলোকে ছাড়িয়ে নেবে, ছাড়িয়ে নিয়ে তারপরে আবার যুদ্ধ শুরু হবে। তার জন্যে হামাসও বলেছে যে আমার এতগুলো বন্দীকে মুক্তি দিতে হবে। ওরা যদি কথার কথা, ওরা যদি 25টা দেয়, এরা 150টা চাইছে, তো 150টা দিয়ে দেবে। আজকে কিছু রিলিজড হয়েছে, ওই তো বলছে আজকে কিছু রিলিজড হয়েছে, ঠিক বলেছে, ওই তো বলছে। তো এখন ঘটনা হচ্ছে সেহেন অবস্থায় আমাদের কিচ্ছু করার আছে বলে আমার মনে হয় না। একমাত্র যদি আপনি পজিটিভলি, যদি একটা ওয়ার্ল্ড, যেটা তৃতীয় বিশ্ব একসময় তৈরি হয়েছিল, সেই তৃতীয় বিশ্ব একটা চাপ তৈরি করতে পারত,
সেই চাপটা তৈরি করে তাদের সমস্ত রকমের বিজনেস, ট্রেড, ফাইন্যান্স সমস্ত কিছু দিয়ে তারা বলতে পারতো যে আমার সঙ্গে যদি না থাকো, আমার কথা যদি না শোনো, যদি শান্তি চুক্তিতে না যাও, তাহলে আমরা এগুলো করব। কিন্তু ইসরায়েল হওয়ার পরে সবচেয়ে আনন্দিত হয়েছিল কে? ইউএনও, নোবডি এলস। ইউএনও সেটার দ্বারা নিয়ন্ত্রিত হলো আমেরিকার দ্বারা বা যাই হোক, হয়েছিল সবচেয়ে আনন্দিত। এবং হওয়ার পরে এমন একটা জায়গায় আমাদের নিয়ে যাওয়া হলো যেখানে আমাদের বিশেষ কিছু করার নেই। একদল তেলের পক্ষে, একদল তেলের বিরুদ্ধে, অর্থাৎ যে পক্ষে যাবে সে তেল পাবে, যে বিরুদ্ধে যাবে সে তেল পাবে না। এবার তেলের জন্য অঙ্ক শুরু হয়েছে। কেউ বলছেন মোদি সাহেব বলে ভালো করলেন না, কারণ তেলটা তিনি আরেকটু সস্তায় পেতেন এইখান থেকে ওইখান থেকে ইত্যাদি। কেউ বলছেন না, ঠিক করেছেন, তেল পাবেন। এখন ঘটনা হচ্ছে, তেলের যে পথটা মার্কো পোলো দেখেছিলেন প্রথম পথে আসতে গিয়ে বাকুর কাছে, যে তেলটা মাটির থেকে উপরে উঠে যাচ্ছে আকাশের দিকে, সেটা দেখে উনি অবাক হয়েছিলেন। সেটা উনি পরবর্তীকালে তার ভিজিটিং চায়নাতে লিখেছিলেন। কিন্তু ওই তেলটা, ওই অঞ্চলটাই তো তেলের সাম্রাজ্য। ওই তেলের সাম্রাজ্যটা নিয়েই এত বড় লড়াই। আর সেখানে গিয়ে আমরা বিভিন্ন রকম মতামত, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি বলার চেষ্টা করছি। এগুলো সমস্তই বেসিক্যালি আমার নিজের কাছে মনে হয়েছে নুইসেন্স। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি সবটাই হচ্ছে গিয়ে ওই তেল বিতর্ক, সবটা, এবং তার সঙ্গে জড়িয়ে আছে ধর্মের এবং জাতের বিতর্ক, আর কিচ্ছু নয়, প্লেন অ্যান্ড সিম্পল। এবং সেটাই আমার সামান্য বক্তব্য। অসংখ্য ধন্যবাদ। এবার আমরা সরাসরি চলে যাব কার কি মত। আমি প্রথমেই একটু ডক্টর কুণাল সরকারের কাছে চলে যাই। তবে একটা কথা বলে রাখি, রোমা রলা বিখ্যাত ফরাসি দার্শনিক, লেখক বলবো না, ঔপন্যাসিক বলবো না, বলবো গোটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি সড়াম্বরে ঘোষণা করেছিলেন যুদ্ধ জিনিসটাই একটা অত্যন্ত অকাজের জিনিস। তিনি তার দেশে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন, কিন্তু আবার বোধহয় সেই কথাগুলো ফিরে আসছে। ডক্টর কুণাল সরকার, দেখো, দুটো কথা বলবো। নির্বেদা একটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, তুমি যেটা বললে এটা প্রথম বলেছিলেন গিবন, এবং গিবনের কাছ থেকে ওটা উনি বোধহয় গ্রহণ করেন, আমি বোধহয় হ্যাঁ। তা নির্বেদা কতগুলো ভীষণ ইন্টারেস্টিং পয়েন্টস বলেছেন। তো প্রথম উনি যে 200+ নোবেল প্রাইজের কথা বললেন, এই 200+ নোবেল প্রাইজ কিন্তু এসেছে ফ্রম দ্য জুস অফ ইস্ট কোস্ট অফ আমেরিকা। হ্যাঁ, আর না অলমোস্ট 90% অফ ইট। আর এই যে একটা দি মাইগ্রেশন অফ দ্য জুস, এইটা আপনার শুরু হয়েছে জবের থেকে সেই রোমান এম্পারার হেড্রিয়ান, ওনার একটা স্টেটে ডে ছিল যার নামে হেড্রিয়ান ওয়াল, যে উনি ইউরোপ থেকে, তার একটা জাতক্রোধ ছিল জুদের ওপরে, এবং হেড্রিয়ান ঠিক করেছিল যে আমি ইউরোপ থেকে জুসদের একেবারে মানে নির্মূল করে ছাড়বো। এবং সেইখান থেকে যে জুসদের পলায়ন শুরু হলো, দে ডিস্ট্রিবিউটেড দেমসেলভস অল অ্যাক্রস ইউরোপ। পরবর্তীকালে পোস্ট ক্রিস্টোফার কলম্বাস তারা ইউএসএ গেলেন, এবং ইউএসএতে দেখুন নির্বেদা, দে হ্যাড আ ভার্চুয়াল ইন্টেলেকচুয়াল মোনোপলি অফ দ্য ইস্ট কোস্ট অফ আমেরিকা। এবং সেখান থেকে আপনি যেটা বলেছেন, যে সেটা আইনস্টাইন হোক, রবার্ট অপেনহাইমার হোক, জোসেফ স্টিগলিটস হোক, আপনি যার কথাই বলবেন, তাদের ইন্টেলেকচুয়াল যে ক্ষমতাটা। এবার ইন্টারেস্টিং হলো, ইসরায়েলের কথাটা যিনি প্রথম বলেছিলেন 1860 না 1870-তে, থিওডোর হার্টসেল, যিনি জায়োনিজম কথাটা যিনি কয়েন করেন, এই জায়োনিজম কথাটা মনে রাখতে হবে ঋতব্রত, ইজ পলিটিক্যাল জায়োনিজম। কারণ হার্টসেল নিজে ওয়াজ অ্যান অ্যাগনস্টিক, ওর কোনো রিলিজিয়াস বিলিফ ছিল না। তো দ্যাট ওয়াজ সেকুলার জায়োনিজম। তো পরবর্তীকালে কি হলো, পরবর্তীকালে এখন তুমি যেটা দেখছো, যে এক বাবার 3 ছেলেরা লড়াই করছে। আজকে যে ক্রিশ্চিয়ানস ভার্সেস মুসলিমস ভার্সেস জুসদের যে যুদ্ধটা চলছে, তাদের কিন্তু আদিগুরু সবাই এক। আদিগুরু হচ্ছে এব্রাহাম, তাদের আদিগুরু হচ্ছে এব্রাহাম, তারা একই পিতার সন্তান।
at intervals about 5 centuries to 7 centuries interval ক্রিয়েটেড হচ্ছেন, সেই একই পিতার 3 ছেলেরা তারা আবার বিভিন্ন সময় কিন্তু একই জায়গায় উপাসনা করেছেন, ওই টেম্পল মাউন্টে গিয়ে, ওই হোলি ল্যান্ড নিয়ে। তো এই যে জিনিসটা শুরু হলো, ইসরায়েল শুরু হয়েছিল অ্যাজ আ সেকুলার কনসেপ্ট অফ পলিটিক্যাল জায়নিজম, তারপরে ঘুরতে ঘুরতে এখানে এসেছে। নির্বেদার কথাটা ভীষণ সঠিক যে এর মধ্যে তেল আছে, এ আছে, সব কিছু আছে, কিন্তু আমাদের কথা হলো কি যে আমরা অনেক এনার্জি খরচা করেছি, পয়সা খরচা করেছি, প্রচুর ব্যানার দিয়েছি, G20 বলেছি, এবং আমরা গলা ফাটিয়ে বলেছি উই ওয়ান্ট টু বি অ্যাট দ্য হেড টেবল অফ দ্য গ্লোবাল সাউথ। এই কথাটাকে যদি তুমি 50 বছর কি 60 বছর রিওয়াইন্ড করো, দিস অলমোস্ট একোজ নেহরুজ নন অ্যালাইন্ড মুভমেন্ট, ইট একোজ নেহরুজ নন অ্যালাইন্ড মুভমেন্ট। এখন প্রশ্ন হলো, আমাদের তেলও আছে, সবই আছে, ওপেক আছে, ব্রেন্ট ক্রুড আছে, কিন্তু একটা তো সম্মানের জায়গা আছে, সেখানে আমাদের চিন্তা ভাবনার কনসিস্টেন্সিটা রাখতে হবে। কারণ লোকে বলল যে আমরা ইউক্রেনের তালে তাল ঠুকেছি কারণ রাশিয়া আমাদের 30% কমে তেল দিচ্ছে বলে। এবার পুরো ব্যাপারটা আমাকে তোমাকে রোজ এমনি প্রচুর তেল দিতে হচ্ছে। এখন তেলের ওপরে মধ্যবিত্ত বাঙালি, মধ্যবিত্ত ভারতবাসীর জীবন চলছে। এবার জাতীয় স্তরে এবং জাতীয় দর্শনের স্তরেও যদি সেই তেল দিয়ে চলতে হয়, তাহলে জীবনটাকে বড্ড ফাঁকা ফাঁকা লাগবে। অসাধারণ। আমার কয়েকটা বিষয় না, ঠিক আছে, আর কয়েকটা বিষয় বলা আছে। এক নম্বর কথা হচ্ছে, আমি তেলের বিষয়টা এনজয় করছিলাম, বসে শুনলাম, কিন্তু আসল ব্যাপার যেটা দাঁড়িয়েছে যে সময় জওহরলাল নেহরু এই মুভমেন্টটা নিয়েছেন, সেটা নন অ্যালাইন্ড মুভমেন্ট। তাতে নাসের ছিলেন, এবং নাসের তিনি অন্যতম বড় নেতা ছিলেন নন অ্যালাইন্ড মুভমেন্টে। তো সেখানে তেলের গল্পটা ছিল না, কিন্তু কারণ বাকি যারা ছিল তাদের কাছে তো তেল ছিল না। টিটো যুগোস্লাভিয়ার, তো তার সাথে তেলের কি সম্পর্ক? সুতরাং এটা একটা মুভমেন্ট, বাঁচার জন্য লড়াই। সেই লড়াইয়ে আমরা নন অ্যালাইন্ড মুভমেন্টের সাথে ছিলাম, বামপন্থীরা ছিল, সবাই ছিল। কেউ বলবেন যে কিউবার ইনক্লুশনটা নন অ্যালাইন্ড মুভমেন্টের মধ্যে, ওটা কি ঠিক করে নন অ্যালাইন্ড মুভমেন্ট হচ্ছে, না সোভিয়েতের সাহায্যপ্রাপ্ত কিউবা অথবা চীনের সাহায্যপ্রাপ্ত কিউবা, তাকে রেখে আবার ওটাকে একটা ভরং হচ্ছিল? ইনফ্যাক্ট গোটাটাই একটা নন অ্যালাইন্ড মুভমেন্টের পার্ট। কিউবা কীভাবে আক্রান্ত হচ্ছিল আমেরিকার কাছে, সেটা সব আমরা জানি। তো এইটা হচ্ছে আসল সত্যি, এটা এক। 2 নম্বর হচ্ছে যে কাজেই তেল নয়, আমাদের বিষয়টা হচ্ছে বাঁচার অধিকার। যদি ইউনোর প্রস্তাব মতো যদি ডিলটা হতো, তাহলে তখন খুব বিরোধিতা কিন্তু দাঁড়াচ্ছিল না, প্রশ্নটা অন্য জায়গা ছিল। প্রশ্নটাকে এর সাথে মানে জওহরলাল নেহরু তো ইনফ্যাক্ট কমিটির মধ্যেও তো ভারতবর্ষ ছিল, 7টা দেশের যে কমিটি হয়েছিল ইসরায়েল এবং পার্টিশন নিয়ে, সেই কমিটির মধ্যে ভারতবর্ষও ছিল, কিন্তু এটা যেন আমরা না ভুলে যাই। তো ভারতবর্ষ ছিল, তার কিছু প্রস্তাব ছিল। তাহলে প্রস্তাবটা কী ছিল? কোনো জুইসদের কোনো জায়গা থাকবে না, এটা কি বলেছিলাম আমরা? একদম তা বলিনি। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে তারাই থাকবে এবং সেখানে কোনো ডেট থাকবে না, মানে কোনো সীমারেখা থাকবে না। প্রথম যে ইউনোর যে চুক্তি হলো, যেটা সেই চুক্তির মধ্যে ইন্টারেস্টিংলি ঋতব্রত একটা দেশ তৈরি হচ্ছে, তার কোনো বাউন্ডারি নেই, এবং তার ম্যাপে কোনো বাউন্ডারি ছিল না। শুধু বলা হয়েছিল এই এরিয়াটা ছিল, এইটা ইসরায়েল হবে, এইটা প্যালেস্টাইন হবে, এবং হ্যাঁ, তার কোনো এরিয়া নেই। তো এটা কোনো দেশ হতে পারে এবং সেটা কোনো রাষ্ট্র হতে পারে। রাষ্ট্র তো প্রাইমারি কন্ডিশন হচ্ছে তার একটা সীমানা থাকবে। এবং ইউনো এইটা কার বজ্জাতি করেছিল, কারা করেছিল আমি জানি না, ঠিক এই জায়গার থেকে জওহরলাল নেহরুর আমার ভারতবর্ষ সেটা প্রতিবাদ করেছিল। আই এম প্রাউড অফ দ্যাট, যে হ্যাঁ, একটা বাউন্ডারি ওয়াল কেন দেবে না। আসলে যেটা হয়েছে, নির্বেদবাবু ঠিকই বলেছে যে ঠিক একদিন পর থেকে যুদ্ধ, যেদিন এটা সেটেলমেন্ট হচ্ছে, পরের দিন থেকে তো ওরা এগোতে শুরু করলো। ইউনো দিল 56% জমি গোটা প্যালেস্টাইনের। কত পার্সেন্ট লোকের? 7% লোককে। 93% আরব প্যালেস্টাইনকে তারা দিলেন 44% জমি। এখন এইবার এগোতে শুরু করলো, তো করতে 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 এখন তাদের কাছে 9% জমি আছে। এইটা হচ্ছে বর্তমান অবস্থা।
তার মধ্যে একাধিক জায়গা, গোলান হাইটস, ওটা কি কোনোদিন এই প্যালেস্টাইনের মধ্যে ছিল না? তো সে হ্যাঁ সব কোথার থেকে কোনটা ইসরায়েল ঢুকে গেল ওর মধ্যে? আমার প্রশ্ন হচ্ছে এইরকম করে 67 যুদ্ধের পর একাধিক আরব দেশে তাদের জমিগুলো দখল হয়ে গেল। ওরা মনে করেছিল যে আমাদের প্রোটেকশন দেওয়া উচিত, ঠিকই কাজ করেছিল। এটা নন অ্যালাইন্ড মুভমেন্ট থেকেই সেই সমর্থন ছিল প্যালেস্টাইনের পক্ষে। আসলে মানুষ যখন দেখে যে আমরা কিছু করে উঠতে পারছি না, আমাদের জায়গা দখল হয়ে যাচ্ছে, আমাদের রিফিউজি বানিয়ে দিচ্ছে, 6 লক্ষ প্যালেস্টাইনের লোকেদেরকে রিফিউজি করে দেওয়া হলো, জায়গাটা দখল করে দেওয়া হলো, বলে যাও চলে যাও। এই যে জায়গা, এই জায়গার থেকে মানুষের বিদ্রোহ তৈরি হয়, বিক্ষোভ প্রথম, সেটা ইয়েসের আরাফাত ছিল, এরপরে ওটা একটা রূপ নাই, সেটা হচ্ছে হামাস হয়ে গেল। আর একটা পয়েন্ট শ্রীকুমার দা হচ্ছে যে মডার্ন ওয়ার্ল্ড পলিটিতে জানবেন একটা কথা হলো, যুদ্ধ করলে হারতে নেই, বুঝলেন তো? হ্যাঁ ঠিক, ওয়ান ডে ক্রিকেটের মতো, ঠিক ঠিক, যে খেলে হেরে গেলে অনেক দুঃখ আছে, ঠিক। তো এই যে আরব রাজ্যরা মিলে উইথ ইজিপ্ট, সিরিয়া সব মিলিয়ে প্রতিবার ওই একদিন পর থেকে 1948 ওয়ার, 7 ডে ওয়ার, প্রতিবার যুদ্ধ করেছে এবং হেরেছে, প্রতিবার যুদ্ধ করেছে, হেরেছে। হ্যাঁ, লোকে বললে রেগে যাবে, এটা খানিকটা রাজপুত এবং মোগলদের ইতিহাসের মতো, প্রচুর যুদ্ধ, প্রত্যেকটা প্রায় হেরে গেছি, এবং প্রতিবার হেরে গেছি, একখণ্ড করে দেশ চলে গেছে। এখান থেকেই কিন্তু হামাসের জন্ম কিন্তু এই জায়গা থেকে, যে আমারটা কোথায় গেল। অবশ্যই আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর ফিরে আসবো। অনেকে বলছেন আমাদের দেশে, আমাদের সমাজে প্রমোটাররা, অর্থাৎ যারা বাড়ি তৈরি করেন, তারা অনেক ক্ষেত্রে বিভিন্ন রাজনৈতিক শক্তিকে তারা তাদের মতো করে পরিচালনা করতে পারেন। গাজা স্ট্রিপে নতুন বাড়ি হবে বলে কি কিছু প্রমোটার, তারা কি এই গোটা ঘটনা ঘটালো? অনেকে প্রশ্ন তুলছেন। আবার অনেকে প্রশ্ন তুলছেন, এত বড় বড় কথা বলে কি লাভ, এত তেলের লোভ কেন? কেন সরাসরি কোনো পক্ষ নিচ্ছে না অন্যান্য দেশগুলো, তারা কেন চুপ করে রয়েছে? আবার অনেকে বলছেন, এই যে হামাস যোদ্ধা যাদের বলা হচ্ছে, তারা আদৌ কি ফিলিস্তিনি বা প্যালেস্টাইনের প্রতিনিধি? তারা তো বেশ কয়েক দশক ধরে একেবারে এই সন্ত্রাসবাদী মনোভাব নিয়ে বিপ্লবী যোদ্ধা হয়ে গেছে। তখন ইউএন কি করছিল? মোসাদ কি করে এত বড় একটা ঘটনা, এতগুলো টানেল জানতে পারল না? তাহলে সব কিছুই কি সাজানো ঘটনা? অনেকে বলছেন যে এর পেছনে রয়েছে কিছু মানুষ, পৃথিবীর গোটা দুনিয়ার কিছু ধনী পরিবার এবং রাজনৈতিক শক্তির মিলিত ষড়যন্ত্র। ভারতবর্ষে আদৌ কি এর প্রভাব পড়বে? কি বলছেন বক্তারা? কোথাও কি এই পশ্চিম বাংলা হয়ে উঠতে পারে গাজা স্ট্রিপ? কি বলবেন বক্তারা? শুনবো। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি টাফ টক বিতর্কে।